We saw the boy playing in the field. Here, playing is gerund participle infinitive verbal noun. তো প্রথমত এই প্রশ্নটা বুঝতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি উই স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, আসলে বাক্যটি এমন ছিল না। বাক্যটি যদি এভাবে লিখি, সম্পূর্ণ বাক্যটি এরকম ছিল, উই স দ্য বয় হু ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। এখন কথা হচ্ছে প্লেইং ইন দ্য ফিল্ড এটি একটা রিডিউস ক্লজ, যেটির মূল বাক্যটির অংশ এরকম ছিল হু ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। এখন যেই বিষয়টা আপনাদের শেয়ার করব, নিয়মটি হচ্ছে রুলস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভার্বের আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। এখন মূল বাক্যটা যেহেতু এমন ছিল উই স দ্য বয় হু ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, হু ওয়াজ প্লেইং এটা কোন টেন্স? এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু এটি হচ্ছে একটা পার্টিসিপল। হু টেলিফোনড মি ইজ স্টিল আ মিস্ট্রি। হিয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ অ্যান নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো বাক্যটি যদি আমরা দেখি, এখানে হু টেলিফোনড মি এরপরে দেখেন ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের পূর্বে বসে হচ্ছে সাবজেক্ট, বসে। এই যে হু টেলিফোনড মি বাক্যের যে অংশটি আমরা আন্ডারলাইন করেছি এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং ইজ এরপরে হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে বসছে। তো আমরা জানি পৃথিবীতে সাবজেক্ট হিসেবে দুইটা বিষয় বসতে পারে, একটা হচ্ছে নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। তো যেহেতু হু টেলিফোন মি এটি কোনো প্রোনাউন নয়, তাই এটি একটি নাউন, অতএব এটি একটি নাউন ক্লজ। এখন ক্লজ কিভাবে হলো বা ফ্রেজ কেন হলো না, এ বিষয়টি নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে বিস্তর ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে ফেলতে পারেন। দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বাই হোম ওয়াজ দ্য ডিসিশন মেড, এটি হচ্ছে একটা প্যাসিভ বাক্য, এটাকে আমাদেরকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। তো আমরা জানি বাক্যে হু এবং হুম থাকলে প্যাসিভ করার বা অ্যাক্টিভ করার সিস্টেমটা একটি ভিন্ন রুলস কেন্দ্রিক হয়। যেমন আমরা যদি অ্যাক্টিভ বাক্যটি দেখি, অ্যাক্টিভ বাক্যে যদি হু থাকে তাহলে তাকে প্যাসিভ করার সময় বাই হুম বসাতে হয়। এখন কথা হচ্ছে আমাদের তো বাক্যই দেয়া আছে বাই হোম, সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ করতে হলে সেটাকে হু করতে হবে। তো অপশনে দেখেন হু কোথায় নাই সেটা আমরা একটু কেটে দিতে পারি। যেমন যেহেতু ক নাম্বারে হু আছে এটি উত্তর হতে পারে। খ নাম্বার বলছে বাই হু, দেখেন বাই হচ্ছে একটা প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে সাবজেক্ট বসে না, অবজেক্ট। তো হু এর অবজেক্ট হচ্ছে হুম, এই জন্য খ নাম্বারটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। গ নাম্বারে দেখেন হু নাই, এটাও বাদ। ঘ নাম্বারে হু আছে, কিন্তু খেয়াল করে দেখেন এখানে ক্যান দেওয়া আছে। তো অ্যাক্টিভ ভয়েসে যদি ক্যান থাকে তাহলে প্যাসিভে তো সেটা ক্যান বি প্লাস ভি3 হয়ে যায়, কিন্তু প্যাসিভে কিন্তু এখানে কোনো ক্যান বি ছিল না এখানে, অতএব ঘ নম্বরের কাটা উত্তর হবে হচ্ছে ক। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হু মেড দ্য ডিসিশন, তো এখানে মনে হতে পারে যে হু এর পরে মেড কেন হলো, অক্সিলারি ভার্ব না হয়ে কেন ভার্ব চলে আসলো। তো খেয়াল করতে হবে হু যে শব্দটা আমরা দেখি, এই হু শব্দটা একাধারে সাবজেক্ট হিসেবে বসতে পারে। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বা ফাইনাইট ভার্ব বসতে পারে, এই জন্য এটি ঠিক আছে, অতএব উত্তর হচ্ছে ক। ইউ ক্যান গো সুইমিং ড্যাশ আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, শূন্য স্থানটি আমাদেরকে পূরণ করতে হবে। বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ, সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে, হোয়াইল বলতে যখন বোঝাতে পারে, যেই সময়টাই বোঝাতে পারে, আবার একই সময় বোঝাতে পারে। আর অ্যাজ সুন অ্যাজ বলতে বোঝাই হচ্ছে যেই মাত্র। এটি হচ্ছে অর্থগত বিষয় আমরা বোঝালাম। এখন আমরা একটু দেখার চেষ্টা করি বিষয়টি কি হচ্ছে। ইউ ক্যান গো সুইমিং, তুমি সাঁতার কাটতে যেতে পারো, ড্যাশ আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, মানে আমি লাঞ্চ করছি এরকম বোঝাচ্ছে।
কারণ হচ্ছে বিকজ আমরা বসাবো হচ্ছে যখন কারণ নির্দেশ করে, যেটি এখানে মিলছে না। সো দ্যাট যাতে মিলছে না, যাতে যদি বসান এখানে অর্থ মিলছে না। অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, বিষয়টা অর্থগতভাবে মিলছে না। উত্তর কেন আমি হোয়াইল দিব, এটা জানতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, হোয়াইল শব্দটা হলে কন্টিনিউয়াস টেন্স হয়, ভার্বের আইএনজি। হোয়াইলের পরবর্তী অংশ, পরবর্তীতে ভার্ব যদি ডিরেক্ট আসে তাহলে সেটাকে ভার্বের আইএনজি করতে হয়। আবার হোয়াইল যদি থাকে পরবর্তী অংশ কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখন খেয়াল করে দেখেন, ইউ ক্যান গো সুইমিং, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, কন্টিনিউয়াস টেন্স। অতএব উত্তর আমরা গ দিব। দ্য হ্যান্ডরাইটিং দ্যাট ইউ ক্যান নট রিড, যে হাতের লেখা ইউ ক্যান নট রিড, তুমি যা বুঝতে পারো না, যে হাতের লেখাটা তুমি বুঝতে পারো না সেটাকে আমরা কি বলি? অপশন ক ইনডেলিবল, যার অর্থ হচ্ছে অমোচনীয়, যা মুছে ফেলা যায় না। ভোটের সময় আমাদের হাতে যে কালো মার্কার দিয়ে কালি দেওয়া হয়, এটা অনেক দিন পর্যন্ত থাকে, এটাকে অমোচনীয় বলে। অপশন খ ইররেভোকেবল, যার অর্থ হচ্ছে চূড়ান্ত বা অপরিবর্তনীয়। অপশন গ ইলেজিবল, যার অর্থ হচ্ছে অপাঠ্য বা দুষ্পাঠ্য, যা স্বাভাবিকভাবে পড়া যায় না। অপশন ঘ ইনকরেজিবল, যার অর্থ হচ্ছে যা সংশোধন করা যায় না, অসংশোধনীয়। তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে দ্য হ্যান্ডরাইটিং দ্যাট ইউ ক্যান নট রিড, যে হাতের লেখাটা তুমি পড়তে পারো না, বুঝতে পারো না, সেটাকে আমরা কি বলি? দুষ্পাঠ্য। অপশন গ এলিজিবল। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি আমাদের খুঁজে বের করতে হবে। অপশন ক বলছে টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাড আই, টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ আই, টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো ডিড আই, টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড আই ডিড টু। এখন আগে জানতে হবে যে এটি কোন জায়গা থেকে প্রশ্নটি এসেছে। গ্রামাটিক্যাল টপিকটা হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টের দুইটি অংশ আছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর একটি হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, হ্যাঁ বোধক ছিল, না বোধক না, এই জন্য এটাকে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলছি। এখন প্রশ্ন হচ্ছে এই এগ্রিমেন্টটাই আসলে কি? এগ্রিমেন্টটা বলতে বোঝাই হচ্ছে আমরা কথা বলার সময়, স্পিকিংয়ে মাঝে মাঝে এরকম হয় না, একজন একটা কথা বললো আর একজন বলছে আমিও, তুমিও, সেও, এই যে বিষয়গুলো আমরা ব্যবহার করি, সেও, অর্থাৎ একজনের কথার সাথে একাত্মতা পোষণ করতে যে এই যে অংশগুলো আমরা বলি বাংলাতে, ইংরেজিতেও এইভাবে বলা যায়, সেটাই আমরা এগ্রিমেন্ট হিসেবে জানি। এখন যেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে রুলস হচ্ছে বাক্যের প্রথম অংশ যে টেন্সে থাকবে, পরবর্তী অংশ অর্থাৎ এন্ডের পরবর্তী যে অংশটা আসবে, এন্ডের পরবর্তী অংশ যেটা আসবে, সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে বলছি আমরা দুইটা শব্দ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সো, তো সো যদি ব্যবহার করেন তাহলে এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট। আরেকটা ব্যাপার করা যায় কি, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা প্রথমেই সাবজেক্ট দিতে পারি, তারপরে অক্সিলারি ভার্ব দিতে পারি, এরপরে আমরা টু শব্দটি ইউজ করতে পারি। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা শব্দ ইউজ করতে পারি, একটা হচ্ছে সো, তখন বাক্যের শুরুতে বসাবো, মানে ওই ক্লজের শুরুতে বসাবো, আর একটা হচ্ছে টু, যেটি ওই ক্লজের শেষে বসবে। এখন কথা হচ্ছে এই অক্সিলারি ভার্বটা আমরা কিভাবে পাবো? এই অক্সিলারি ভার্বটা পাবো বাক্যের প্রথম অংশে যে টেন্স থাকে সেটা দেখে। এখন আসেন প্রথমে ক নাম্বার অপশনটা দেখি, বলছিল টাইম হ্যাভ চেঞ্জড, তাহলে হ্যাভের পরে ভিতরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরবর্তী অংশ কি হবে? যদি আপনি সো বলেন, সো এর পরে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে, হ্যাড তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, পাস্ট পারফেক্ট, এই জন্য উত্তর ক কাটা। অপশন খ যদি দেখি টাইমস হ্যাভ চেঞ্জড, পরবর্তী অংশ আমরা দেখব হচ্ছে সো, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তো অক্সিলারি ভার্ব দেখেন এখানে আই ছিল, অক্সিলারি ভার্ব হ্যাভ, তার মানে এটা ঠিক আছে, সো হ্যাভ আই। গ নম্বরে খেয়াল করে দেখবেন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এখানে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব দিছে, ভুল। আবার ঘ নম্বরে দেখেন প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পরবর্তী অংশ অক্সিলারি ভার্ব দিছে পাস্ট ইনডিফিনিট টেন্সের, এটাও ভুল, তার মানে উত্তর হচ্ছে খ। কমপ্লিট দ্য সেন্টেন্স শি উড রেদার ড্যাশ সায়েন্স দেন ইকোনমিক্স। তো বাক্যের টার্নিং পয়েন্টটা হচ্ছে উড রেদার। তো আমরা জানি উড রেদার এটি একটি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এর কয়েকটি নিয়ম আছে।
1 নম্বর নিয়ম হচ্ছে উড রেদারের পরে আমরা জানি যেহেতু মডাল ভার্ব হিসেবে কাজ করে ভার্বের বেস ফর্ম বসে, এটি একটা রুলস। আরেকটি রুলস আছে, সেটি হচ্ছে উড রেদার হ্যাভ ভার্বের V3। এখন কখন কোনটা হবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। যখন উড রেদার প্লাস ভার্বের বেস ফর্ম বসে তখন এটি বর্তমান বা ভবিষ্যতের সময়কে ইঙ্গিত করে, বর্তমান বা ভবিষ্যতের সময়কে ইঙ্গিত করে। আর যখন উড রেদার হ্যাভ প্লাস ভার্বের V3 আসে তখন এটি হচ্ছে অতীতের আফসোস বোঝায়, অতীতের কোনো বিষয়ে আফসোস বোঝায়। যেমন যদি বাক্যটি এমন হতো, সে সে অর্থনীতির চেয়ে সায়েন্স পড়তে বেশি পছন্দ করে, সে অর্থনীতির চেয়ে বিজ্ঞান পড়তে বেশি পছন্দ করে বা করবে। যখন করে বা করবে বর্তমান বা ভবিষ্যৎকে ইঙ্গিত করে তখন আমরা এই রুলসটা আনি যে শি উড রেদার স্টাডি। এখন খেয়াল করুন, আমরা দেখলাম উড রেদারের দুইটা রুলস আমরা দেখছি এখানে। প্রথমটি ছিল উড রেদার, এর পরে ভার্বের বেস ফর্ম। আমাদের অপশনে কিন্তু কোথাও ভার্বের বেস ফর্ম ছিল না, তার মানে এখানে এই রুলসটার ব্যবহার করা হয়নি। এখন দ্বিতীয় রুলস যেটা ছিল কি, উড রেদারের পরে হ্যাভ প্লাস V3। তো দেখেন তো উড রেদারের পরে হ্যাভ প্লাস V3 কোথাও আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনে হ্যাভ স্টাডিড, তাহলে এটাই উত্তর হবে। এখন খেয়াল করুন এটি কিভাবে হলো। তো যখন উড রেদারের পরে আমরা হ্যাভ প্লাস ভার্বের V3 পারফেক্টলি বসাচ্ছি তখন এটার অর্থ এমন হবে, সে অর্থনীতির চেয়ে বিজ্ঞান পড়লেই বেশি ভালো করতো। মূল অংশটি কিন্তু এখানে বেশি ভালো করতো করতো, দ্যাট মিনস এটি হচ্ছে পাস্ট ইন্ডিকেটর। অর্থাৎ ব্যক্তিটি সে হচ্ছে অর্থনীতিতে গ্রাজুয়েশন করেছে কিন্তু তার শেষ পর্যায়ে মনে হচ্ছে যে অর্থনীতি না পড়ে বিজ্ঞান পড়লেই ভালো করতাম, তার একটা আফসোস বোধ কাজ করছে। আমরা এখানে বলেছিলাম যে অতীতকালের কোনো বিষয়ে আফসোস যদি বোঝায় তাহলে আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে পারি, উড রেদার হ্যাভ প্লাস V3 মানে পারফেক্টিভ। এর উত্তর হবে হচ্ছে অপশন গ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে প্রতিনিয়ত ইংরেজি মডেল টেস্টের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে আপনারা আমাদের পেজ এবং চ্যানেলে সংযুক্ত হয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।